প্রিয় দর্শক, আপনাদেরকে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভে স্বাগত জানাচ্ছি। আজকে একটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটি হলো বাংলাদেশের রাজনীতির যে চিরপরিচিত মাঠ, ময়দান, রাস্তাঘাট আমরা দেখে এসেছি, তা পুরোপুরি বদলে গেছে 24-এ তথাকথিত ছাত্র আন্দোলনের পর। বিষয়টি বাংলাদেশের মানুষের জন্য নতুন। এই অচেনা রাজনীতি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে মিলে না। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস হোক, মুক্তিযুদ্ধের ইতিহাস হোক, 90-এর গণ আন্দোলনের ইতিহাস হোক, বা 69-এর ছাত্র আন্দোলনের ইতিহাস হোক, আজকের বাংলাদেশে সেই প্রেক্ষাপট আর নেই। যদিও দিন শেষে দেশটির নাম বাংলাদেশ, দিন শেষে আমরা কিন্তু বাঙালি প্রজন্ম, দিন শেষে আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশী। কিন্তু রাজনীতির প্রেক্ষাপট কুলসিত হয়েছে। এক নতুন বৈচিত্র্য আমাদের রাজনীতির ইতিহাসে সংযোজন হয়েছে। আজ আমরা যা দেখি, যা শুনি, নতুন প্রজন্ম কতটুকু বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয় খুব সহজ, কিন্তু যারা তুলনামূলক বাংলাদেশের ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতির যে চিরাচরিত পথ, ইতিহাস জানে, তাদের কাছে আজকের দৃশ্যপট একটু অন্যরকম মনে হয়। প্রিয় দর্শক, বলছিলাম, মাহফুজ আলম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এ নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, বাংলাদেশে পত্রপত্রিকায় হচ্ছে, টক শোতে হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে যে হঠাৎ করে মাহফুজ আলম ফেসবুক স্ট্যাটাস দিয়ে দুঃখ, মনের দুঃখ বেদনা, কি চেয়েছিল, কি হলো, কি হচ্ছে, কেন হচ্ছে, আওয়ামী লীগ ফিরছে, এসব নিয়ে খুব নতুনত্ব থিওরি আমরা দেখতে পাচ্ছি। এজন্যই আলোচনাটা খুব জোরালো হয়েছে। আমি অনেকের বাংলাদেশে অনেকেরই টক শোতে বিশ্লেষণ শুনেছি। যারা নিয়মিত টক শোতে যান, আমি তাদের অনেকের টক শো গুলি দেখি, আলোচনাগুলি দেখি, অনেককে আমি পছন্দ করি। যেমন মাসুদ কামাল, আব্দুল নূর তুষার, মঞ্জুরুল আলম পান্না, আনিস আলমগীর, তাদের প্রোগ্রাম আমি নিয়মিত দেখি। এ কারণেই এটা হলো এক পক্ষ। অন্য পক্ষ যারা শিশির মনির, টাকলু, ফুয়াদ, বা আরেকজন নতুন হঠাৎ করে উদয় হলো ব্যারিস্টার শাহরিয়ার, তাদের কথাও শুনি। আবার এই যে পিনাকি ভট্টাচার্য, একটি বেয়াদব, প্যারিসে বসে কথা বলে, নিউ ইয়র্কে বসে অনেক তার সাগরিদ যারা রয়েছে তারাও কথা বলে, সবার কথাই শুনি। শুনতে সমস্যা কি? শুনতে হবে। এজন্যই শুনতে হবে যে আমাদের নৈতিকতার খলন
কত দূর যেতে পারে, ইতিহাস বিকৃতি কোথায় গিয়ে ঠেকতে পারে, এবং আমাদের সমাজকে ওরা কিভাবে আক্রান্ত করছে, এ যেন এক ব্যাধি, এবং সেই ব্যাধি মহিরূপ নিয়ে অবতীর্ণ হচ্ছে, এবং এর গন্তব্য কোথায় বলা মুশকিল। ইতিহাসের পাতায় পাতায় যদি চোখ রাখেন, আর আজকের দিনের প্রতিটি দিনের হিসেব যখন মিলাতে যাবেন, হিসেব কিন্তু মিলবে না। এটা আমাদের ইতিহাস নয়, বাংলাদেশের ইতিহাস নয়, বাঙালি সংস্কৃতির ইতিহাস নয়, বাংলাদেশের রাজনীতির ইতিহাস নয়। 24-এর তথাকথিত ছাত্র গণ আন্দোলনের নামে যা হয়েছে, আমাদের দেশের পুরো ইতিহাস পাল্টে দিয়েছে। আমরা এক অদ্ভুত রাজনৈতিক সংস্কৃতির পথ পরিক্রমায় আজ দিগ্ভ্রান্ত, বিভ্রান্ত, গুজব, মিথ্যাচার, নৈতিকতার কলন সমাজের সর্বত্র। এমন কোনো অপরাধ নেই, এমন কোনো অনিয়ম নেই, এমন কোনো মিথ্যাচার নেই বাংলাদেশে হচ্ছে না। এর কারণ আমাদের রাজনৈতিক নেতাদের দেউলিয়াত্ব, সামাজিক অবক্ষয়ের প্রধান কারণ বিভ্রান্ত যুব সমাজ, ছাত্র সমাজ। আজকে আমাদেরকে এক নতুন দিক নির্দেশনায় নিয়ে যাচ্ছে, যার গন্তব্য হতে পারে ভয়াবহ, এবং এর সূচনাও হয়েছে। প্রিয় দর্শক, বলছিলাম যে মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস নিয়ে। আচ্ছা, মাহফুজ আলমটা কে? আপনারা চেনেন। মাহফুজ আলম হলো সেই ব্যক্তি, তিনি নাকি মাস্টার মাইন্ড 24-এর যে ছাত্র আন্দোলন হলো তার মাস্টার মাইন্ড। তাকেও আমাদের সেই 71-এর সিরাজুল আলম খানের মতো ভাবা হয়। বিশাল পণ্ডিত, বিশাল জ্ঞানী। ডক্টর ইউনূস 24 আগস্টের 8 তারিখ ক্ষমতার পর নেয়ার পর সেপ্টেম্বর, মাত্র 1 মাস পরে তিনি এসেছিলেন নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দিতে। সেখানে ডক্টর ইউনূস এই মাহফুজ আলমকে বিল ক্লিন্টনের যে প্রতিষ্ঠান, ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ ফাউন্ডেশন, সেখানে কিন্তু ডক্টর ইউনূস খুব সুন্দর তার স্বভাব সুলভ ভঙ্গিতে বলতেছিলেন, এই মাহফুজ আলম মেটিকুলাসলি যে ডিজাইনে যে আন্দোলন হলো, সেই আন্দোলনের মাস্টার মাইন্ড। বিরাট ব্যাপার সেবার, মানে মাস্টার মাইন্ড দ্বারা পুরা আন্দোলন নিয়ন্ত্রিত হয়েছে। মাস্টার মাইন্ড ছিল এই পুরা আন্দোলনের মগজ। আসলে কি তাই? যাক, এই মাহফুজ আলম, যার ব্যাকগ্রাউন্ড কিন্তু মাদ্রাসা, যার ব্যাকগ্রাউন্ড কিন্তু ইসলামিক চিন্তা চেতনা, কতটুকু পড়াশোনা আমি জানি না। আব্দুল নূর তুষার তো দেখলাম মাসুদ কামালের প্রোগ্রামে খুব ভালো করেই বললেন যে মাহফুজ আলম নাকি বিশাল পড়াশোনা করে, বিশাল পড়াশোনা জানা লোকদের সঙ্গে চলাফেরা করে। কিন্তু তার ফেসবুক পোস্ট যদি আপনি দেখবেন,
জ্ঞানের পরিধি, ভাষার পরিধি বা লেখার যে মুন্সিয়ানা, তাতে কিন্তু তাকে যে খুব একটা অসম্ভব পড়াশোনা জানা মানুষ মনে হয় তা কিন্তু নয়। ফেসবুক স্ট্যাটাসটা যারা একবার পড়েছেন তারা আমি বলবো অন্তত 2-3 বার পড়েন। এমন কোনো ভাষা নেই যে আপনি বুঝবেন না। লেখার গাঁথুনি এমন কোনো সাহিত্য নেই যে তাকে বিশাল পণ্ডিত বলা যেতে পারে। আমি জানি না আব্দুল নূর তুষার তাকে কেন, হয়তো ব্যালেন্স করার জন্য এতটুকু বলেন। এগুলি হয় বাংলাদেশে ব্যালেন্স করতে হয়, না হলে ওরা মারে ফেলবে, এটা হইতে পারে। ভয়, ভীতি, আতঙ্ক সকলে আজ অভিজিৎ কে মারা হয়নি? আমেরিকা থেকে, ওয়াশিংটন থেকে বাংলাদেশে গিয়ে বইমেলা থেকে বাসায় ফিরছিল তার স্ত্রী সহ, তাকে তো মারা হলো, অভিজিৎ রায়কে। আমি অভিজিৎ রায়ের সঙ্গে নিজেও একমত নই। অভিজিৎ রায়ের অতি বাম এটা আমাদের সমাজে যায় না। এখন অভিজিৎ রাও পণ্ডিত, মাহফুজ আলমও পণ্ডিত, বলার কিছু নেই। তো মাহফুজ আলম হঠাৎ করে এই স্ট্যাটাসটা দিল কেন? আমার কাছে দুটো জিনিস অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন। একটা হলো, আপনারা কি লক্ষ্য করেছেন নির্বাচনের কয়েক মাস আগে থেকে এই স্ট্যাটাসটি দেওয়ার দিন পর্যন্ত মাহফুজ আলম কিন্তু নবডি হয়ে গেল। তার কোনো আলোচনা নাই, তাকে নিয়ে কথা বলছে না কেউ, এনসিপিতে নেই, কি একটা দলও করলো সেখানেও সুবিধা করতে পারছে না, তার সঙ্গে কেউ হয়তো নেই। তাকে আলোচনায় আসতে হবে। দুটো কারণে সেই স্ট্যাটাসটি দিয়েছে। একটা হলো আলোচনায় আসতে হবে, আর দ্বিতীয় কারণটি হলো একেবারে কিছু না পাওয়ার বেদনা, একেবারে হারিয়ে যাওয়ার ভয়। এবং তাই হয়েছে। তিনি যখন উপদেষ্টা ছিলেন, প্রথম তো তিনি ছিলেন কি বলে জানি, বিশেষ সহকারী, আমাদের ওই দান্দাবাজ ইউনুস সাহেবের বিশেষ সহকারী ছিল। তারপর তিনি তথ্য উপদেষ্টা হলেন। আচ্ছা ভাই, আপনি যে এত কথা লিখলেন, তা আপনি ওখানে ছিলেন কেন? আপনি পদত্যাগ করলেন না কেন? আপনি কত সুন্দর করে কত কথা বললেন, সবই বললেন আপনি, ধর্ম, ওই সেই, হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, অনেক কাহিনী। আমার তো কাহিনী জানানোর দরকার না, আপনারা বোধহয় সব কাহিনী জানেন, সবাই নিশ্চয়ই পড়ে। অন্তত আমরা যাদের জন্য কথা বলি তারা অন্তত মাহফুজ আলমের লেখাটি পড়েছেন। এই জন্য আমি বলছি 2বার পড়েন, 3বার পড়েন, দেখবেন এই লেখায় একেবারে আলোচনায় আসতে হবে, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, ও মনে করে যে সে এখন নোবডি, তার না পাওয়ার বেদনা সে আক্রান্ত। এই জন্যই আজকে এগুলি। আবার দেখবেন পাশাপাশি ওই যে আরেক বাটপার আসিফ নজরুল, সেও বলছে সে এটা কাউন্টার, এক ধরনের কাউন্টার দিতে চেয়েছে। কাউন্টারটা এরকম আর কি, এই 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 মাহফুজ আলমের কিন্তু মগজ ধুলাই তার শিক্ষক আসিফ নজরুল সেই করেছে। ও তো এমনিতেই ওরা মাদ্রাসায় পড়াশোনা করে আসা মগজ ধুলাই ওইখানেই হয়েছে। আর বাকি মগজ ধুলাইতে যেটা হয়েছে সেটা হয়েছে আসিফ নজরুলের মাধ্যমে। এখন যেহেতু মাহফুজ আলম স্ট্যাটাস দিয়েছে, সেটাকে আরেকটু অন্যরকম ভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য তিনি ওই 1 লাইনে 2 লাইনে পরে কি জানি লিখলেন যে আওয়ামী লীগ দম্ভের জন্য, আওয়ামী লীগ ছিল, আছে, কিন্তু তাদের দম্ভ, এই সমস্ত। যাই হোক, এগুলি আসিফ নজরুলের কথা। কারণ আসিফ নজরুলটা আমি একটা ভিডিওতে আগে বলছিলাম, আসিফ নজরুল এত অপরাধী, এত দুর্নীতিবাজ, ওরা কিন্তু দেশ ছাড়েনি।
কারণ এরা দেশ এখনো ছাড়তে চায় না, কারণ বিএনপি সরকারকে তারা খুব দুর্বল সরকার মনে করে। কারণ ওরা মনে করে এরা যদি একবার দেশ ছাড়ে ওরা আর দেশে আসতে পারবে না। ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি, যাকে ওই যে ডিম বা মারলো ঝিনাইদহ হয়ে, বা আমাদের নিউ ইয়র্কে যে আসছিলেন আক্তার হোসেন, তাকে ডিম মেরেছিল, বা তারা যেখানে যায় সেখানে বিভিন্ন ঘটনা ঘটছে, হাদিকে হত্যা করা হয়েছে, এই সমস্ত ঘটনা ঘটছে এবং এগুলো আরো ঘটতেই থাকবে। কারণ পাপ বাপকেও ছাড়ে না। হয় সমাজে যখন গণতন্ত্রের সুস্থ বিকাশ না ঘটে, সমাজ যখন বিভিন্ন অনিয়ম দ্বারা আক্রান্ত কলুষিত হয়, সেই সমাজে অনেক কিছুই ঘটতে পারে। যেখানে বিচার নেই, বিচারের প্রয়োগ মানে আইনের প্রয়োগ নেই, সেখানে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। যাক, বলছিলাম ঈশ্বরের কথা, ওই যে কি বলে আপনার মাহফুজ, মহাপণ্ডিত, মহামাস্টার মাইন্ড ডক্টর ইউনূস তাকে একেবারে বিশাল, ওই জন্যই বলছিলাম যে একেবারে সিরাজুল আলম খান এত বড় পণ্ডিত বানিয়ে ফেললেন। তো এই মাহফুজ আলম তথ্য মন্ত্রণালয়ে ছিলেন, টেলিভিশন দিয়েছেন, মানুষকে নিজেও নিয়েছেন, কি করেছেন, অনেক অনিয়ম তিনি করেছেন। আর এখন তো সাধুবাদ, তো সুন্দর সুন্দর, তো তখন কোথায় ছিলেন? পদত্যাগ করলেন না কেন? সে যদি নিজকে মনে করত সে একজন পরিচ্ছন্ন মানুষ, প্রগতিশীল চিন্তা চেতনায় উদ্বুদ্ধ এবং দেশপ্রেমিক, তাহলে তো ও ডক্টর ইউনূসের সরকার থেকে তার পদত্যাগ করা উচিত ছিল। এখন এত বড় বড় কথা কেন? তিনি তো তার ভিতর রয়েছেন, সেখানে কিচেন ক্যাবিনেট হোক, ডিপ স্টেট হোক, যাই কিছু হোক, তখন তিনি বললেন না, তিনি তো সব সুযোগ সুবিধাগুলি তিনি নিয়েছেন। এখন তিনি বলছেন কেন? কারণ তিনি একেবারে হারিয়ে যাওয়ার মতো, তিনি হারিয়ে গেছেন, গিয়েছিলেন, আবার স্ট্যাটাস দিয়ে, কারণ তিনি জানেন তিনি একটা স্ট্যাটাস দিলে পত্রপত্রিকায় লিখবে সেটা নিয়ে। আমাদের জাতীয় পত্রপত্রিকাগুলি এখন এগুলি করে, কোথায় কোন ইউটিউবার, কোথায় কোন ফেসবুকে কে কি লেখলো, এটি নাকি নিউজ হয়ে যায়। মানে ওই যে ওই সমস্ত ভিউ বিজনেস করতে হবে। আমাদের দেশে টেলিভিশন কেউ দেখে? আপনারা বলুন। মানুষ ইউটিউব দেখে, আর মানুষও কিন্তু, আমরা যা মানুষকে যতটুকু বোকা ভাবি, মানুষ কিন্তু অত বোকা না। মানুষ কিন্তু ইউটিউব বলেন, ফেসবুক বলেন, কোনটা ফেক নিউজ, কোনটা বানানো নিউজ, কোনটা গুজব, সবকিছু মানুষ বুঝে। না বুঝার কোনো কারণ দেখছি না। বুঝে বলে আজকাল দেখবেন যে সমস্ত ইউটিউবারদের অনেক ভিউ ছিল, ভিউ কিন্তু অনেক কমতেছে, কারণ ওরা এই সমস্ত আজগুবি কাহিনী, মিথ্যাচার, ইতিহাস বিকৃতি কন্টিনিউ। মানুষ টায়ার্ড অফ ইট, মানুষের ক্লান্তি এসেছে এসবে। নিউ ইয়র্ক থেকেও ইউটিউবে কথা বলা হয় অশ্লীল ভাষায়, গালিগালাজ, অন্যের চরিত্র হনন, ভিডিও আছে, দেখিয়ে দেব, এই করব সেই করব, ডাকাত থেকে বিভিন্ন জনকে এনে কথাবার্তা। মানে ধরেন একটা ভিডিও এরকম ভাবে আমি দেখলাম নিউ ইয়র্কেরই একেবারে খুব নামি দামি, উনি ভিডিও করেন কেটে কেটে, যে অংশটুকুর আগের পার্টটা কি ছিল ওইটা তারা দেখাবে না, দেখাবে যে বিষয়টা স্পর্শকাতর, এইটুকু দেখো। কিন্তু এই স্পর্শকাতর কথাটি বলার আগে নিশ্চয়ই এর ব্যাকগ্রাউন্ড রয়েছে, ওর একটা ভূমিকা রয়েছে, সেটা কিন্তু তারা বলবে না। তারা বলবে শুধু ওই জায়গাটুকুই, যে জায়গাটুকু মনে করে ভিউয়ার দিয়ে তারা গিলাতে পারবে, এবং তারা তাই করছে। এবং এগুলি অসৎ সাংবাদিকতা, এগুলি সাংবাদিকতার নীতিমালায় পড়ে না। এগুলো এক কথায় গুজব ছড়ানো, মুখরোচক কথা বলে ইউটিউবে ফেসবুকে ভিউ বাড়ানোর ধান্দাবাজি।
প্রিয় দর্শক, বলছিলাম যে এই যে মাহফুজ আলম, এক কথাই শেষ, আমি আগেই বলছি যে প্রথম কথা দুটো কারণ। একটা কারণ হলো কোথাও নাই, তাকে আবার লাইমলাইটে আসতে হবে, তাকে আবার আলোচনায় আসতে হবে। সে জানে ফেসবুকে কিছু লিখলে পরে সেটা খবর হবে, এক। আর দ্বিতীয়ত, ওই যে সে ধরে নিয়েছে এখন যদি আগের সরকারের ভিতরের কিছু কাহিনী গল্পের মতো বলতে পারি, তো সেটা আবার আলোচনায় আসবে। এবং নিজের খুব বেদনা, যে এখন তো আমি নবডি, পাচ্ছি না, পাই নাই। কিন্তু একটি কথা আপনাদেরকে বলি, এই যে ছাত্র আন্দোলন করেছিল যারা, মূলত অধিকাংশই ছিল বেকার, গুলি মাদ্রাসা থেকে পড়াশোনা করে শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে, কৌমি মাতার আশীর্বাদ নিয়ে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। ভর্তি হয়ে গুপ্ত ছিল ছাত্রলীগের ভিতরে, আওয়ামী লীগের ভিতরে। শাস্তি আওয়ামী লীগ পেয়েছে। এই তারাই ওই বেকার পোলাপানগুলি এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। কাপড় চুপড়, বেশ বস, কথাবার্তা, কথায় কথায় হুমকি, আন্দোলন করে ফেলবে, আবার আন্দোলনের ডাক দিবে। প্রধানমন্ত্রী, একটি দেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী ভুল করতে পারে, প্রধানমন্ত্রীর সাথে ভিন্ন মত আমি পোষণ করতে পারি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে তার যতটুকু সম্মান দেয়া, যতটুকু সম্মান তাকে দিতে হবে। তাকে নিয়ে যা খুশি তা বলা যায় না। এটা গণতন্ত্র নয়, এটা ডেমোক্রেসি না, এটা ডেমোক্রেসির সৌন্দর্য নয়। এটাই আমাদের দেশে হচ্ছে। তাই আজকের আলোচনাটা আমি এই মাহফুজ আলমের স্ট্যাটাস নিয়ে বলতে চাইছিলাম। তো আপনাদেরকে যতটুকু সম্ভব সোজা ভাষায় কথাটা বলতে চেষ্টা করলাম এই কারণেই, বাংলাদেশের ভীষণ চুলচোরা বিশ্লেষণ হচ্ছে। সব ইউটিউবার, সব টেলিভিশন টক শো একদম ফাটাফাটি আগুন জ্বলে যাচ্ছে একেবারে। আসলে মাহফুজ কি বলল না বলল, এতে বাংলাদেশের সমাজ, রাজনীতি, জীবন, মেহনতি মানুষ, মুক্তিযুদ্ধ, 24 কি আসে যায়? কিন্তু তাকে নিয়ে আলোচনা, এই আলোচনার একটাই অর্থ, টেকনোলজি, ফেসবুক, ইউটিউব, ব্যবসা। আর তা না হলে এই মাহফুজ নিয়ে এত কথা বলার আমাদের জাতীয় রাজনীতিতে মানায় না। আর মাহফুজের কথার প্রেক্ষিতে তার গুরু, ওই যে আরেক বাটপার আসিফ নজরুল আরেকটা স্ট্যাটাস দিল। এগুলো সব আলোচনায় আসার জন্য, এগুলো সব ধান্দাবাজি। তারা জানে যে তাদের চক্রান্ত, ষড়যন্ত্র, ধান্দাবাজি, বাটপারি একদিন মানুষ জানবে, সেদিন ওরা হয়তো আস্থা করেই নিক্ষিপ্ত হবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। শুভরাত্রি।